তো জিসাস ক্রাইস্ট কিন্তু ইন্ডিয়া এসেছিলেন। সিদ্ধ মন্ত্রের একটা যন্ত্র হয় যেখানে পুজো হয়, পরে পরে এসছে মূর্তি। রেকি মানে হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স, বাট যেটা ওপর থেকে নেমে এসছে। হিলিং ইজ আ ভেরি সিগনিফিকেন্ট পার্ট অফ ইট। তারপর আমি করে যখন নিজে দেখলাম যে ব্যথাটা চলে গেল, 1.5 বছরের ব্যথা 9 দিনে চলে গেল প্র্যাকটিস করার পর। তো আমি দেখি না 3টে লেভেল হয়, মানে মেন প্র্যাকটিশনারে 3টে লেভেলে 1, 2, 3, মানে আমি আপনাকে হিল করে দিলাম। তখনই কিন্তু কার্মিক ইনফ্লুয়েন্সটা আমার উপর আসবে। এবার এই কি সংস্পর্শে যারা সুস্থ হন সেটা রেকি ইচ্ছেতেই হয়। মানে মেডিকেল সায়েন্স যেটা পাচ্ছে না বা একটা ক্যান্সার হচ্ছে সেই পেশেন্টকে সারিয়ে দেওয়া সম্ভব। ভিজুয়ালস এর ফ্ল্যাশেস এর মতন না, ওই ক্লুজ গুলো দিন একটা স্টোরি সামনে চলে এসে, এবং নট নেসেসারি সেটা সবাই পাস্ট লাইফ নিয়ে কথা বলে, এটা আমি কিন্তু প্রেজেন্ট লাইফেরও জিনিস দেখেছি। ধরুন আপনাকে এমনি কিছু বলে খাইয়ে দিলাম, আপনি ভাবলেন ওষুধ খেয়েছি, সাইকোসোম্যাটিক হলে সেরে, ধরুন আপনার খুব দরকার, এই কি আনসার করবেই। রেইকির মাধ্যমে নিজের কি কি ভালো করা যায়? এখানেই সব অবতারদের দেখবেন ম্যাক্সিমাম জন্ম, এখান থেকেই বিদ্যা। আমার ঠিক দেখালো একটা ইয়েলো সোফাতে শুয়ে আছে, এবং আমি রেকি করলাম যাতে শান্ত হয়ে থাকে এবং ফেরত চলে আসে। পরের দিন ঠিক ফেরত চলে এলো। তাই আমি যদি ভেবে নিই যে আমি কর্তা, তাহলেই কিন্তু মানে সমস্যা। প্রাণায়াম মানে কি, প্রাণ শক্তিকে আমি নিজের শরীরে এক্সপ্যান্ড করে কন্ট্রোল করছি। অ্যাক্টিভেশন অফ চাক্রাসও ডিপেন্ড করে সেই লোকটা কেমন। সে যদি দিন রাত সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, হবে না। রেকি সেশন নেবে, 2 দিন বাদে আবার রেকি সেই হয়ে যাবে। দেখবেন যে লোক লাইফস্টাইল মেনটেন করে না, তার দেখবি এনার্জি লেভেল এমনি হাই হয়। গয়াতে গিয়ে যদি বিষ্ণুপদে কেউ পিণ্ড দান করে, তাহলে সব ক্লিয়ার হয়ে যায়। আমি যখন রেকি করছি, ওর হার্ট চক্র দেখছি একটা ছেলেরই নেই, 100, 99, এবং এই নাম্বারটাকে না এখানে দেখার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন আজকে আমার সাথে গেস্ট শিবায়ন গাঙ্গুলি দা। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আমাকে বলো, তুমি তো বহু বছর ধরে তুমি রেইকি প্র্যাকটিস করছো এবং আজকে আমাদের সঙ্গে কিন্তু এই রেইকি নিয়ে আমাদের দর্শকদের যেসব ভুল ধারণা আছে সেগুলোকে তুমি ক্লিয়ার করবে। তো প্রথমেই বলো যে রেইকির উদ্ভব কোথা থেকে? রেইকির উদ্ভব, যেহেতু নামটা শুনলেই বোঝা যায় জাপানিজ নাম, তো যেটা আমরা সবাই জেনে থাকি যে জাপানে ডক্টর মিকাও উশুই রেইকিকে নিয়ে এসেছিলেন। মানে ওখানে উনি অ্যাকচুয়ালি পাহাড়ের ওপর গিয়ে 21 দিন তপস্যা করে, কিছু না খেয়ে একদম ফাস্টেড স্টেটে তপস্যা করে রিয়েলাইজ করে রেইকিকে মানে পেয়েছিলেন। মানে রেইকির ইনভেনশন বলতে গেলে তখনই? হ্যাঁ, এটা বলে, কিন্তু ইফ ইউ অ্যাকচুয়ালি স্টাডি অ্যান্ড রিসার্চ করা যায়, তো সবকিছুরই কিন্তু ক্রেডেল হচ্ছে ইন্ডিয়ান সিভিলাইজেশন। অরিজিনটা লুকিয়ে থাকে। সনাতন শাস্ত্র এবং এই আমাদের ভারতবর্ষের, তো তখন তো খালি ভারত বলতে এই ম্যাপ ছিল না, অনেক বড় ছিল, মায়ানমার টাইনামার সবকিছু, অনেক বিদ্যা এরম ছিল, এবং ভারতবর্ষের একটা বিশাল সিভিলাইজেশন ছিল। তারপর অনেক ইনভেশন হয়েছে, তখন নষ্ট হয়েছে, কেউ নিয়ে বেরিয়ে গেছে। এইভাবে এই ভারত, তিব্বত, চায়নার এক দিকটা বলতে গেলে এই রেকি কিন্তু মনেস্ট্রিতে ছিল। ডক্টর মিকাও উশুই কিন্তু যখন এই ব্যাপারটা জানতে পারেন আর কি জাপানে, উনি কিন্তু ইন্ডিয়ার দিকে এসেছিলেন। এটা কিন্তু অনেকগুলোই তথ্য পাওয়া যায়। হয়তো এখন প্র্যাকটিশনার যারা আছেন ওয়েস্টে, তারা একটা মানে সম্বোধন করবেন, কিন্তু আমি আবার অনেক প্র্যাকটিশনারের এতে পড়েছি জিনিসটা। তো উনি এসেছিলেন এবং মনেস্ট্রি ভিজিট করেছেন, কারণ উনি জানতেন গৌতম বুদ্ধ এই জিনিসটা পারতেন। এবং পরবর্তীকালে জিসাস ক্রাইস্ট, যেটা একটা কন্ট্রোভার্সি আছে না, যে জিসাস ক্রাইস্ট ওই যে গ্যাপটা, যেটা কোনো মানে মানে ছোটবেলাটা তারপর আবার বড়বেলাটা, তো জিসাস ক্রাইস্ট কিন্তু ইন্ডিয়া এসেছিলেন। জিসাস ক্রাইস্টের অনেকগুলো এরকম, মানে আমরা যেটা বাংলা ভাষায় বলি লীলা আছে, যেখানে ওই হাত দিয়ে কুষ্ঠরোগীকে সারিয়ে দিয়েছেন। এইগুলো উনি অনেক রিসার্চ করে না এই চত্বরে এই দিকটা এসেছিলেন। এবং এখানে কিন্তু যারা মানে মংস ছিল টিবেটের বা এই দিকে মনস্ট্রিতে, তারা কিন্তু এই পথটা বলেছিল যে কিভাবে তপস্যাটা করতে হবে। কারণ উনি হট করে ফেরত গিয়ে একদম মাউন্টেনে আইসোলেট হয়ে চলে গেলেন। 21 দিন বাদে উনি ওই রেকি পুরো জিনিসটা রিয়েলাইজ করে, সিম্বলস আছে আমাদের কিছু, যেমনি আমাদের সনাতন শাস্ত্রে আছে না যন্ত্র, মানে তন্ত্র, যন্ত্র, মন্ত্র যেটা বলে, যন্ত্র ইজ আ প্যাটার্ন মানে যেটা ক্রিয়েট হয় মন্ত্রের মাধ্যমে। তো প্রত্যেকটা মানে সিদ্ধ মন্ত্রের একটা যন্ত্র হয় যেখানে পুজো হয়, পরে এসছে মূর্তি। যেমনি দেবী কালীর যন্ত্র আছে, এরকম দশমহাবিদ্যার যন্ত্র আছে, এবং তার একটা করে মন্ত্র আছে যেটাতে যন্ত্র অ্যাক্টিভেট হয়। তো সেইরকমই সিম্বল কিন্তু রেকিতে আছে, যেখানে রেকিতে ওই সিম্বলগুলো যে রেকি মাস্টার দেন অ্যাটিউনড হয়, এবং ওই সিম্বলগুলো উনি ডিভাইনের থেকে পান। ওই জন্য রেকি নামটা দিয়েছে। রেকি মানে হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স, বাট যেটা ওপর থেকে নেমে এসছে। এবং উনি এসেই না সেটাকে, প্রথম ওনার একটা হয় যে উনি মাউন্টেন থেকে নামার সময় হট করে
হোঁচট খায়, গলগলিয়ে রক্ত পড়তে শুরু করে, সেখানে প্রথম অ্যাপ্লাই করলেন এবং দেখবেন সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে রক্ত বন্ধ হয়ে গেলো এবং সেরে উঠলো জায়গা। মানে রেইকি নিজের শরীরের উপরে অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ হ্যাঁ, রেইকি যারা প্র্যাকটিশনার করতে পারে। তবে ডক্টর মিকাও উশুইর যে পিওরিটি অফ রেইকি ছিল, ন্যাচারালি এখন যে যুগ, লাইফস্টাইল বা যেরকম ধরুন আমরা দেখুন সবটাই তো একটা মানে ব্যাপার আছে। ধরুন আমি আজকে আপনার সাথে বসে আছি বা যে কোনো জিনিস ঘটছে, একটা কার্মিক ব্যাকগ্রাউন্ড থাকে। আমি রেইকির সংস্পর্শে একটা কার্মিক ব্যাকগ্রাউন্ড আছে। ডক্টর মিকাও উশুইর মতন যারা রিয়েলাইজ সোল, মানে যেমন আমাদের এখানে যে ঋষিমুনিরা আছে, তারা যখন কিছু পান, সেই যে পিওরিটিটা সেটা তো আর মানে ওই পরের জেনারেশন থাকে না। কিন্তু আমরা রেইকি এখন যে রেইকিতে রেজাল্টটা আমি নিজে রিয়েলাইজ করেছি বা আমি প্র্যাকটিস করতে কি দেখেছি, কারণ সবটাই তো এক্সপিরিয়েন্সে। মানে আপনি একটা জায়গায় পড়ছেন, শিখছেন, রেইকির ব্যাপারে জানছেন এবং তারপর যখন নিজে করে করে এক্সপিরিয়েন্স করছেন, তখন কিন্তু বিশ্বাসটা আরো গভীরভাবে হচ্ছে। তখন আমি বুঝতে পারছি যে তার মানে সেই সময় কতটা পাওয়ারফুল ছিল, মানে যখন ডক্টর মিকাও উশুই এটা করতেন নিজের উপর। এবং প্রথমে উনি খুব জিনিসটাই গুরুত্ব রেখেছিলেন, খুব মানে স্যাংটিফাইড ওয়েতে, পিউরিফাইড ওয়েতে অনেকগুলো প্রসেসের মাধ্যমে স্টুডেন্ট, এবং খুব কম স্টুডেন্ট বানিয়েছেন। তারপর হাওয়াই থেকে আসেন মিসেস তাকাটা, ওনার লিনিয়েজেই আছেন। উনি এটাকে নিয়ে ফার্স্টে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যান, তখন ডক্টর মিকাও উশুই নেই আর কি, মানে ওনার স্টুডেন্ট থেকে আমরা গেছিল। এবং তারপরে ওয়েস্টেজ করায়, ওটা একটা কমার্শিয়াল ফরম্যাট হয়, একটা মানে ওই প্যাকেজড কোর্স ফরম্যাটে আসে। অ্যাকচুয়ালি কিন্তু এটা সাধনাই ছিল। ফাইন, এবার আমাকে একটা জিনিস বলে দাদা, সেটা হচ্ছে রেইকিটা অ্যাকচুয়ালি কি, মানে শুধু হিলিংটাই সে করে নাকি? রেইকি একটা সিস্টেম, মানে এটা একটা ওয়ে অফ লাইফ। যেমন সবকিছু, সব সাধনাই ওয়ে অফ লাইফ, যেমন রেইকিও একটা তন্ত্র, যেমন এটা ওয়ে অফ লাইফ। শুধু কি তন্ত্র দিয়ে ওই বিভিন্ন কাজ করা না, ওটা একটা বিশাল সাধনা, ওয়ে অফ লাইফ। সেরকম রেইকিও একটা ওয়ে অফ লাইফ, যেখানে আপনি ওই ইউনিভার্সাল লাইফ ফোর্স, যেটা আমরা প্রাণা শক্তি বলি, তাকে আপনি ইনভোক করে আপনার শরীরে নিয়ে এসে আপনার যে চক্র সেন্টার মানে এনার্জি সেন্টারসগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করে এবং ওই স্টেট অফ এতে থাকেন, ব্লিসে থাকেন। এবং হিলিং ইজ আ ভেরি সিগনিফিকেন্ট পার্ট অফ ইট। আচ্ছা, এবার বলো যে এটার জন্য কি কি মেনটেন করতে হয়? মেনটেন দেখুন বাই প্রসেসটা কিভাবে? মানে আমার এটা নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে যা মাস্টার্স যারা আছেন এখন, অনেক রিয়েলাইজ ভালো মাস্টার্স আছেন, কিন্তু কেউ না এখন ওই জিনিসগুলো বলেন না। কেন কি, একটু তো কমার্শিয়াল বিজনেস ফরম্যাট হয়ে গেছে। মানে আমার শেখাটা, অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু মার্শাল আর্টসের, আমি মার্শাল আর্ট শেখাই। আচ্ছা, তো সেই মার্শাল আর্টের একটা পরিপ্রেক্ষিতে আমার হিপ পেন হয়, যেটা আমার 1.5 বছর ভোগায়। ডাক্তারের কাছে গেছিলাম বিভিন্নভাবে, মানে এই টেস্ট ওই টেস্ট করে একটা অপারেশনের দিকে যাওয়ার ব্যাপার হচ্ছিল। তো আমার হঠাৎ করে রেইকি তখন আমার লাইফে আসে। আমি একটু স্পিরিচুয়াল প্রকৃতির সবসময় ছিলাম, তো আমি এগুলো ট্রাই করার জন্য, কারণ সায়েন্সের তো স্টুডেন্ট, লজিক মাইন্ড বলছে যে এগুলো মানে একটা হয় না, দুটো মাইন্ড থাকে আমাদের, বুঝলো কি না সত্যি। তারপরে আমি করে যখন নিজে দেখলাম যে ব্যথাটা চলে গেল, 1.5 বছরের ব্যথা 9 দিনে চলে গেল প্র্যাকটিস করার পর, তখন বুঝলাম না, দেয়ার ইজ সামথিং টু ইট। ফিলিং গুলো আসতে শুরু করলো, তখন আমি আরো ডিপে জানতে শুরু করলাম, সেকেন্ড লেভেল করলাম। আমি দেখি না 3টে লেভেল হয়, মানে মেন প্র্যাকটিশনারে 3টে লেভেল, 1 2 3। আর এগুলো টাইম কতদিন করে লাগে? প্রথমটা আমার 2 দিনে হয়েছিল, মানে ওই সারাদিন ধরে হয়, যার কাছ থেকে নিয়েছিলাম ফার্স্ট লেভেলটা। তারপরে 21 দিনের প্র্যাকটিস থাকে। দিয়ে আপনার না একটা ওই মানে আপনার মাস্টার যদি ওরকম মানে প্রপার অথেন্টিক মাস্টার হয়, তাহলে আর প্লাস আপনার ফিলিং দুটোই ম্যাচ করে না, সেকেন্ড লেভেলটা হয় যে না এবার তুমি নিতে পারো। তারপর থার্ড লেভেলটা হয়। অ্যাকচুয়ালি 21 দিনের গ্যাপ বলে একটা, দেখুন একটা এখন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে না সব কোর্স ফরম্যাট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার রিয়েলাইজ করা দরকার যে আমি নিতে পারছি কিনা পরের লেভেলটা, বা আমি কিছু ফিল করছি কিনা। আমি নিয়ে তারপর শেখাতে শুরু করে দিলাম, আমার নিজের ফিলিং নেই। যেমনি আমার কিন্তু এখন গ্র্যান্ড মাস্টারশিপ হয়ে গেছে, মানে আমি চাইলে শেখাতে পারি, কিন্তু আমি তাও শেখাই না, কারণ আমি এখনো বিভিন্ন এক্সপেরিমেন্টস করছি রেইকি নিয়ে, এবং একটা পিএইচডি হয় একটা জায়গা থেকে, সেখানে পিএইচডির জন্য আমার মানে পেপারস তৈরি হচ্ছে। ওটা রেইকি ইজ নট আ রেকগনাইজড সাবজেক্ট, কারণ রেইকিকে ওরকম মাপদণ্ডে ফেলা মুশকিল। রেইকি কেন, যে কোনো আপনি ওকাল স্পিরিচুয়াল সাবজেক্ট ধরুন, ইট ইজ সামথিং বিয়ন্ড মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। তো এই ওরম ভাবে ওটা আসবেও না কোনোদিন, মানে ওই যে ইউজিসি রেকগনাইজড হয় না, যেমনি যোগা এখন হয়েছে, যোগাকে একসময় রেকগনাইজেশন ছিল না। তো তবে আমার মনে হয় এই এনার্জি হিলিং বা এই সায়েন্সেস গুলো হবে না কোনোদিন। তো এদের কিছু ইউনিটস আছে এরকম এখন ভারতবর্ষে আছে বা আছে, সেখানে আমার একটা রেইকির একটা অ্যাঙ্গেল আমি এক্সপ্লোর করছি আর কি, মানে রেইকির ইচ্ছেতেই হচ্ছে না। আমরা যারা রেইকি প্র্যাকটিশনার আমরা বলি আমরা রেইকিকে কন্ট্রোল করি না, রেইকি আমাদের কন্ট্রোল করে। মানে আমার যেই এই মনোভাবটা আসবে যে আমি রেইকি আমি করলাম, মানে আমি আপনাকে হিল করে দিলাম, তখনই কিন্তু কার্মিক ইনফ্লুয়েন্সটা আমার উপর আসবে।
আচ্ছা, না আপনার যে কোনো ঘটনা ঘটেছে বা আপনার কোনো প্রবলেমে আপনি আছেন, সেটা কোনো কার্মিক ফুটপ্রিন্ট, সে কোনো লাইফের হোক, এই লাইফের হোক, সেটা আমাদের জানার কথা না, আমরা মানুষ, সাধারণ জীব। আমি যদি এখন চ্যানেল না হয়ে বা আমি যদি না এটা না ভাবি যে আমার মধ্যে দিয়ে উনি কৃপা করে ফ্লো করে এটা করলেন, দিয়ে আমি বললাম হ্যাঁ শাড়ি দিলাম, তার মানে কি আমি রেসপন্সিবিলিটি নিলাম? ঠিক কথা। তখন ওই কার্মিক ফুটপ্রিন্টটা কিন্তু আমার উপরে এসে পড়ে, এবং এবার সেটা প্রমাণ পেয়েছি। এবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে মানে এই যে মানে এটা কি তুমি যেটা বললে যে সেইটা হঠাৎ করেই তোমার জীবনে এলো এই রেইকি ব্যাপারটা, ওই হিপ পেনটার জন্য। হিপ পেনটার জন্য। তো প্রত্যেকটা মানুষের কি এরকম ভাবে ডেস্টিনি লেখা থাকে, মানে যেটা এটা বলে, এটা মাস্টার্সরা বলেন যে রেইকিতে যারা আসে বা রেইকি সংস্পর্শে যারা সুস্থ হন, সেটা রেইকির ইচ্ছেতেই হয়। মানে আমরা মানে আমাদের ভগবতী দুর্গা বা মানে আমরা যে কোনো দেখবেন এনার্জিকে, শক্তিকে ফেমিনিন একটা ফিগারের সাথে ভেবে থাকি বা ম্যাক্সিমামটাই। কালী, দুর্গা রয়েছেন, মানে তারা, ভুবনেশ্বর, যার বলবেন সব ফেমিনিন, মানে যিনি হচ্ছেন এই চরাচর ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন, তারই একটা বিশাল পার্ট হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স বা প্রাণ শক্তি, যেটা আমাদের প্রাণা বা প্রাণিক হিলিং এর নাম আপনি শুনে থাকবেন। তো যেটা চাইনিজরা চি বলে, জাপানিজরা কি বলে, যেন রেইকি, ঠিক আছে? তো সেই শক্তিটাই ভেবে করি যে উনি কৃপা করে হয়তো এই পথে এনেছেন এবং উনি ফ্লো করে করছেন। কিন্তু এটা একটা ব্যাপার আছে যে আপনি শিখলেন, দিয়ে আপনি ফলো করলেন না বা আপনি প্র্যাকটিস করলেন না বা আপনার কোনো কার্মিক ফুটপ্রিন্ট আপনি ক্রিয়েট করলেন, তখন রেখে কিন্তু ফ্লো করবে কিন্তু এফেক্ট দেবে না। আচ্ছা, এটা কিন্তু হয়, মানে এরম না যে আমি যা তা করছি, যেরকম খুশি যাচ্ছি, ম্যাজিক শুরু করে দিয়েছি, এরকম হবে না। আচ্ছা, এবারে আমাকে একটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে কি কি জিনিস করা সম্ভব, কি কি জিনিস করা সম্ভব না রেকি দিয়ে? দেখুন, মাস্টার্সরা বলেন রেকি দিয়ে সবকিছু করা সম্ভব, ঠিক আছে, যদি আপনি প্র্যাকটিসে থাকেন, সৎ লাইফস্টাইল লিড করেন। মানে আমাকে একটা জিনিস বলো, মানে মেডিকেল সায়েন্স যেটা পাচ্ছে না বা একটা ক্যান্সার হচ্ছে, সেই পেশেন্টকে সারিয়ে দেওয়া সম্ভব? পেশেন্টকে সারিয়ে দেওয়া সম্ভব। আর দেখতে হবে, দেখুন বুদ্ধিস্ট ফিলোসফি না 4 রকম অসুখের কথা বলা আছে। 4 রকম অসুখের মধ্যে 4th যে অসুখটা, যাতে আপনার শরীর যায়, সেইটা যদি রেকি সারিয়ে দেয়, তাহলে সৃষ্টির নিয়মে বিরুদ্ধে যাচ্ছে। তার মানে তো আমি তো মরবো না, তাহলে আমি রেকি প্র্যাকটিস করে আমি তাহলে মরবো না বা কোনো মাস্টারই মরবেন না, সেটা তো নয়। কারণ শরীর যাবে, কিন্তু থার্ড মানে প্রথম 3টে, একটা হচ্ছে নর্মাল যেরকম আমাদের লাগলো টাগলো, একটা হচ্ছে সর্দি কাশি জ্বর, একটা হচ্ছে এমন যেটাতে আপনাকে ওই সার্জারি, মেডিকেল ইন্টারভেনশন, ওইটা কিন্তু কাটানো যায়। মানে আপনার সাফারিংটা হয়েছে আপনার প্রারব্ধ কর্মের জন্য। প্রারব্ধ কর্মের কনসেপ্টটা হচ্ছে যে আপনি যে কার্মিক অ্যাকাউন্টে জন্মেছেন, যেটা নিয়ে আপনি জন্মেছেন, আজকে আপনি হয়েছেন, আমি হয়েছি, আপনার বাড়ি ঘর তো যা হয়েছে, তো সেইটা আপনার তো জীবনে আসবেই। তো সেটার সাফারিংটাই কিন্তু কেটে দেয়। সেটা আমার নিজের দেখা আছে। যেমনি হিপ পেনে আমার কিন্তু সার্জারির দিকে ইন্ডিকেশন ছিল, যে আমার যিনি ডাক্তার ছিলেন, আমি বলছি না মেডিকেল সায়েন্স এখানে কিছু করতে পারতো নিশ্চয়ই, কিন্তু ওই যে আমার যেতে হলো না ওই প্রসেসটার মধ্যে দিয়ে, ওটা মানে সার্জারি হবে, তার রিহ্যাব, মানে রিকভারি, সেটা কিন্তু আমার চলে গেল। কিন্তু আমি যদি বলি এখন যে, এবং সেটাও নিজে শিখে নিজেই নিজের উপর অ্যাপ্লাই করে চলে গেল। এবং সত্যি এখনো ধরুন আমার 2022-এ মানে আমার তো পেনটা শুরু হয়েছিল 20-21-এর শেষে রেকি শেখা, মানে ওরকম ভাবে। তখন তার আগে রেকি আমি যাচ্ছি, ওয়ার্কশপ মাঝে মাঝে দেখছো, হ্যাঁ, তো মেডিটেশন গুলো করছিলাম। তো তারপর অ্যাকচুয়ালি আমার দীক্ষাও আছে, আমি ওমকারনাথ পরম্পরায়, মানে সীতারাম দাস ঠাকুরের যে পরম্পরা, ওনাতে আমার মহারাজ হচ্ছেন, মানে ওনার নাম হচ্ছে কিঙ্কর শ্যামানন্দজি, উনি সংস্কৃত কলেজে বসেন। তো ওনার কাছে আমার দীক্ষা আছে, ওনার পারমিশন নিয়ে কিন্তু আমি রেকি শিখতে গেছিলাম। ওকে, মানে ওনাকে জিজ্ঞেস করে, আমি কোনো লুকিয়ে, এবার অনেকেই করেন এরকম, সেটা উচিত না, এটাও তো একটা ডিভাইন পথ। ওনার পারমিশন নিয়ে শিখতে গেছি, উনি বলছে শেখো তুমি, এরকম বলেছিলেন, এবং ভেবে চিন্তে অ্যাপ্লাই করো, ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। তো তখন শিখে যেহেতু আমার মনে হয় সেটা যেহেতু আমি করেছিলাম, তো আমার মানে গুরুর বিরুদ্ধে না গিয়ে তো আমার কিন্তু কাজ হয়েছিল। তো সব কিছুরই ওই জন্য বলছি, একটা ব্যাপার আছে, আমি একটা লোক এলো, এরকম হয় জানেন তো, রেকি যেটা নিয়ে আমি কাজ করছি, আমি বলছি, আমি কেন বলছি, ধরুন আমার বাড়িতে একটা বিশেষ সমস্যা চলছে ফ্যামিলিতে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, বড় জয়েন্ট ফ্যামিলি, বড় বাড়ি, বাবা কাকা মিলে, আমি অন ক্যামেরাই বলছি, এখন ভগবানের দয়া সব ঠিক হয়ে গেছে। মানে কাকাকে আমি নিজের সেকেন্ড বাবার মতন দেখতাম, মানে বাবার সাথে কাকার খুব ভালো রিলেশন ছিল। কোনো কারণে, কিছু কারণে অনেক বছর বাদে শেষের দিকে ভীষণ বিরক্তিকর সিচুয়েশন তৈরি হয়। আমি তো রেকি জানতাম, হট করে মানে যখন কার্মিক, আমি বুঝলাম এটা কার্মিক অ্যাকাউন্টটা যখন আমাদের শেষ হলো ভোগান্তি, সেই সময় রেকি দিয়ে না কিছু চ্যানেল মেসেজ করা যায়, মানে মেসেজ চ্যানেল করা যায়। দ্যার ইজ এ প্রসেস বাই উইচ আমি সাফারিং এর কারণটা জানতে পারবো, দেখতে পাই আমি।
এবার সেটা সবার সাথে হয় বলে বলবো না, বা মানে দেখতে পাওয়াটা কিভাবে, মানে স্বপ্নে নাকি ভিজুয়ালস? না, স্বপ্নে এসছে কিছু, আর একটা হচ্ছে বসে প্রসেস আছে, বসে করলে ভিজুয়ালস এর ফ্ল্যাশেস এর মতন না, ওই ক্লুজ গুলো দিন একটা স্টোরি সামনে চলে আসে। এবং নট নেসেসারি সেটা সবাই পাস্ট লাইফ নিয়ে কথা বলে, এটা আমি কিন্তু প্রেজেন্ট লাইফেরও জিনিস দেখেছি। বাট ফিউচার দেখেছো? ফিউচার না, ধরুন একটা প্রবলেম এসছে কেউ, এটা আমি অনেকের সাথে 25টা কেস আমি মানে একদম রেকর্ড করেছিলাম, ইনক্লুডিং মাই ফ্যামিলি কেসটা, যেখানে আমি যখন রেকির কাছে রিকোয়েস্ট করেছি যে কেন এটা হচ্ছে এবং এটা রেমেডিটা কি, তখন কিন্তু পুরো মেসেজটা ভিজুয়ালস এর মতো, এই যেরকম ফটো নেগেটিভ হয় হতো না আগের দিনে, ঠিক ওরকম ভিজুয়ালস এর মতো দেখতে পাচ্ছি, এবং রেমেডিটাও বলে দিল। তো সেই রেমেডিটা আমি ভেরিফাই করলাম, যেই আমার বাবা ওটা করলেন, আমার ফ্যামিলির ক্ষেত্রে বলছি, সঙ্গে সঙ্গে কিন্তু প্রবলেমটা সেটেল করে গেল। মানে যেটা আমাদের 2022-এ শুরু হয়েছিল প্রবলেমটা, জুন মাস থেকে, সেটা এই জানুয়ারিতে আমি দেখেছিলাম, এই মাসে, এই বছর জানুয়ারিতে, আর উইদিন 3-4 মান্থ জিনিসটা সেটেল হয়ে গেল। মানে সেটেল হওয়ার কথা ছিল না, এমন লেভেলে ছিল। আমি এটা এই জন্য এত কনফিডেন্সটা পাচ্ছি। এরকম একজন এসেছিলেন টিচার, তার একটা সমস্যা চলছিল, তার কিন্তু পাস্ট লাইফ দেখিনি, তার প্রেজেন্ট লাইফ একটা ঘটনা ঘটেছিল তার জীবনে, মানে উনি করেছিলেন, উনি মাধ্যমটা হয়েছিলেন, উনি হয়তো ইচ্ছা করে করেননি জিনিসটা, মানে কোনো একটা ভুল করেছিলেন বলতে চাইছো? ভুল করেছিলেন এবং ইচ্ছাকৃত না, টিচার হিসেবে করতে গিয়েই হয়ে গেছিল। আচ্ছা, আমি মানে পার্সোনাল জিনিস বলছি না, বা বলতেও পারো, তুমি তো নাম নিচ্ছ না কারো। হ্যাঁ, মানে ওনার কি হয়েছে, ওনার মানে ছেলে আর কি, সে মানে প্রচন্ড একটি মেয়ের সাথে ইনভলভ হয়ে গিয়ে না, মানে মা বাবাকে ভুলে যাওয়া যেরকম হয় না একটা, মানে এবার ওনার যখন আমি কেসটা করছি, উনি কি এই সমস্যাটা নিয়ে তোমার কাছে এসেছিলেন? হ্যাঁ, উনি বলছেন কেন এরকম হলো, কেন উনি, শি ইজ আ ভেরি লাভিং মাদার, শি ইজ আ ভেরি কেয়ারিং টিচার, শি ইজ আ ভেরি অনেস্ট ওয়ান, এরকম। মানে আমি ওনাকে যতদূর চিনি, এবং আমি জানি একটা লোককে তো মানে একটা কিছু ভাইবস বোঝা যায় ওরা, এবং দেখি এইসব এনার্জি সায়েন্স করলে আমি একজনের সাথে বসলে বুঝতে পারবো সে কিরকম বা ব্যাপারটা কি। ঠাকুরের মানে রেকি বুঝিয়ে দেন কিছু ক্ষেত্রে। তো আর যাই হোক, আমি যখন রেকি প্রসেসটা ওনার উপর করছিলাম, আমি বললাম, আমি ওই রিকোয়েস্ট করলাম যে আমাকে বলুন যে ইনি কেন এরকম একটা দুর্বিষহ ঝামেলায় পড়লেন। তখন আমাকে দেখালো যে ভিজুয়ালস দিয়ে, পুরো সিনেমার মতন না কিন্তু, ভিজুয়ালস দিয়ে দেখালো যে উনি একটা মানে এমন একটা জায়গায় স্কুলে, মানে উনি তো স্কুলের টিচার, গভর্নমেন্ট স্কুলের টিচার, উনি এমন জায়গায় পোস্টেড ছিলেন যেখানে ওনাকে কাজ দেয় ছিল ওই ছেলেমেয়েরা ক্লাস বাঙ্ক করে প্রেম করতে গেলে উনি ধরতেন। এবং একটা এরকম কেস হয়েছিল যেটা সিরিয়াস হয়েছিল, মানে হয় না সব ছেলেমেয়ের প্রেমটাই তো ওরকম নয়, এবং সেটাও উনি খুব শক্ত হাতে কন্ট্রোল করতে গিয়ে না ছেলেটার কিছু ক্ষতি হয়ে গেছিল। মানে সুইসাইড করে ফেলেছিল? না, সেটা দেখিনি আমি, এটা বলতে পারবো না, কিন্তু ক্ষতি হয়েছিল এবং ছেলেটা খুব বাজে একটা ডিপ্রেশন চলে গেছিল। সেই কার্মিক ফুটপ্রিন্টটা ওনার লাইফে এসে পড়লো ওনার ছেলে হওয়ার পর। এবং অদ্ভুতভাবে উনি আমায় বলছেন যে হ্যাঁ, ওনার ফার্স্ট পোস্টিং এ ওনাকে এই কাজটাই দিয়েছিল, কারণ জুনিয়র টিচারদের হয় না যে দিয়ে দেয়, উনি করতে চাইতেন না, দিয়েছিল। এবং অনেককে উনি ধরেছেন, রেগুলার প্রসেস হয়ে গেছে, উনি তো ভেবে করেননি, বা আমাকে জানিয়ে দিয়েছে, এবার তারপর কি হয়েছে উনি জানেন না, উনি তাই খোঁজ নিতে শুরু করেছেন যে কোথায়, মানে কার্মার ফুটপ্রিন্ট এতটা স্ট্রং বলে। এবং ওনার রেমেডিটা এলো ওনাদের যিনি ইষ্ট আছেন ওনার এতে, উনি অনেকদিন ওনার পুজোর মধ্যে নেই, এবং উনি জগন্নাথ দেবকে খুব মানেন। মহাপ্রভুর পুজোর একটা মানে আমি দেখতে পেলাম যে উনি ওই করতে করতে ওনার সার্ভে উনি সেটা শুরু করে দিয়েছেন, এবং তাতে ওনার মেন্টাল ডিপ্রেশনটা কিন্তু কেটে গেছে। তাই ওনাকে আমার রেগুলার রেকি নিতে আসতে হচ্ছে না, রেকিও মেসেজটা দিল, ওই দিন রেকিটা উনি নিলেন, চলে গেলেন। এবার রেকিতে এরকম আছে যে 21 দিন এসে নিতে হয়। এবার আমি সবসময় চাই না লোকে, দেখুন আমার একটা মেইন প্রফেশন আমি বলবো না, কারণ আমি এটাকে ওরকম কমার্শিয়াল অ্যাঙ্গেল থেকে দেখতে চাই না, বিকজ তাহলে না খুব জিনিসটা ন্যারো হয়ে যায় আমার মনে হয়। নিশ্চয়ই একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট থাকবে, বাট ওটা আমি রেকির উপরই ছেড়ে দিয়েছি। আমার তো মেইন আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তো সেটা আছে ঠাকুরের রেকির এতে। এই রেকিটা নিয়ে আমি সত্যি লোকের মানে চাই যে যারা আসছেন সমস্যাটা, মানে যেহেতু আমি আমার সমস্যা থেকে বেরোতে পেরেছি এটার জন্য, তো যারা আসছেন তারা যেন তার জন্য এই সুবিধাটা পায়। আমি এনার্জি এক্সচেঞ্জ নিই, কারণ ওটা নিয়ম, কারণ আমি কাউর যদি এমনি করে দিই ছেড়ে দিই না, ওই আবার কার্মিক ফুটপ্রিন্ট আমার উপর পড়বে। এই এনার্জি এক্সচেঞ্জটা নাও কিভাবে, মানে নয় দেবার কম আছে, নয় পয়সা মানে যেরকম ফিজ হয়, আর মানে ওরকম কোনো ফিক্সড অ্যামাউন্ট রাখিনি যে এটাই দিতে হবে যার যেরকম অবস্থা অনুযায়ী, আর নয় তাকে বলি যে একটা কোনো সোশ্যাল সার্ভিসে মানে আমাকে 1 টাকা নিই, 1 টাকা আমি নিইনি, আর ওই যে টাকাটা দেওয়ার আমার আছে ওকে বলি ওটা ওখানে দিয়ে দিতে।
এটা আমি মানে এটা আমাদের শেখানো আছে যে উই ক্যানট ডু ইট ফ্রি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং লাগছে। আমাদের এই মুহূর্তে কিন্তু আমরা বেসিক্যালি, মানে এটা লজ্জার ব্যাপার না, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এবং আমাদের এখানে কিন্তু একটা হেলথ স্ক্যাম বিরাট ভাবে চলে, এবং এটা একটা বিরাট বড় বিজনেস জায়গা, হেলথ রিলেটেড ইস্যুগুলো। তো সেই জায়গায় কি মনে হয় এদের ট্র্যাপেই কি রেইকি কি সেইভাবে ফেমাস হতে দিচ্ছে না? দেখুন, এখন যদি আমি বাইরে গিয়ে বলি এই কথাগুলো, লোকে, মানুষের একটা ব্যাপার আছে, দুটো জিনিস আছে, একটা তো কমার্শিয়াল অ্যাঙ্গেল, এই যেটা বলছেন আমি ট্র্যাপ, আর একটা হচ্ছে মানুষ না যেটা বোঝে না সেটাকে বুঝলো কিভাবে, এটা আমাদের মানুষের স্বভাব। একদম, আমি যেটা ইন্টেলেক্ট দিয়ে পারসিভ করতে পারছি না, যদি আমি সেটা বলে দিই যে পারসিভ করতে পারছি না, আমার ক্ষমতা নেই, তাহলে আমি নিচু হয়ে গেলাম। তাই ইগোটা বলে খারাপ বলে দাও, বাজে কথা সব। প্লেসিবো এফেক্ট বলে একটা সায়েন্সের ব্যাপার আছে, আমরা সায়েন্স এক্সপেরিমেন্টে পড়েছি যে নাকি ফিল গুড ফ্যাক্টরে, ধরুন আপনাকে এমনি কিছু বলে খাইয়ে দিলাম, আপনি ভাবলেন ওষুধ খেয়েছি, সাইকোসোম্যাটিক হলে সেরে যায়। কিন্তু আমি এটাও এই যাচাই করে দেখি, এই জন্যই আমি কসমিক চ্যানেলিংটা প্র্যাকটিস করি এখন। রেকি থ্রু দিয়ে কসমিক চ্যানেলিং আমি নিজেই নাম দিয়ে ফেলেছি, যে রেকি যখন মেসেজটা দেন আমি ওটা দেখি, ভেরিফাই করিয়ে 25টা কেস আমি রেকর্ড করেছি, যেটা প্লেসিবো এফেক্ট নয়, ফিল গুড ফ্যাক্টর হচ্ছে। এটার জন্য কর্মাও অনেকটাই দায়ী। এবার দেখুন, ভারতের মতন স্পিরিচুয়াল জায়গায়, ভারতের একটা মানে স্পিরিচুয়ালিটির একটা হাব বলতে পারেন, সারা সব সময় ছিল, এখানেই সব অবতারদের দেখবেন ম্যাক্সিমাম জন্ম, এখান থেকেই বিদ্যা গেছে। তো সেইখানে কিন্তু রেকির একটা বড় স্কোপ আছে, অনেক রেকি প্র্যাকটিশনার আছে, কিন্তু একটা প্রবলেম আছে যে প্র্যাকটিশনাররাও না একটু এথিক্সের বাইরে গিয়ে কমার্শিয়াল ব্যাপারটা বেশি, 21টা সিটিং এর টাকা একসাথে নিয়ে নিল, দিয়ে বললো ছাড়িয়ে দেবো, হলো না। এবার যে লোকটার হলো না, সে নেগেটিভ বলা শুরু করলো। এবার যে নিল, তার তো টাকাটা পাওয়া হয়ে গেল, সে বললো যে না ওর হয়নি, ও কর্ম খারাপ। কিন্তু আমি যদি লোকটাকে স্যাটিসফাই করে দিতাম যে কেন আপনার হলো, তাহলে মাউথ পাবলিসিটিতে আরো বাড়তো। এটা একটা রেসপন্সিবল, এই মানে রেইকি আমার মনে হয় রেইকি সাধনার জিনিস, তো এটা নিয়ে যদি ভীষণ কমার্শিয়ালি কেউ অ্যাগ্রেসিভ হয়ে কাজ করতে শুরু করে, তাহলে কিন্তু জিনিসটার মান পড়ে যাবে, এটা আমার ধারণা। সেই রেইকির মাধ্যমে, সরি তোমায় কাটলাম, না ঠিক, রেইকির মাধ্যমে নিজের কি কি ভালো করা যায়? মানে আমি বলছি, দাঁড়াও, ভালোর অপশন দিচ্ছি। মানে ভালো মানে কি শুধু শরীরগত বা মেন্টালগত, নাকি ভালো মানে অর্থগত, স্ট্যাটাসগত? অর্থগত ওটাও হয়, কারণ আমি বলছি আমাদের সবটা মেন্টাল এর সাথে জড়িত। আপনার যদি মাইন্ড, আপনি যেটা করছেন, ধরুন আজকে আপনি পডকাস্ট করছেন, আপনি এটা নিয়ে নিশ্চয়ই কনফিডেন্ট, নিশ্চয়ই আপনার ভালো লাগে, আপনার ফিল গুড ফ্যাক্টরটা আসে, এবং আরো পডকাস্ট করেন, সেখান থেকে যাদের পডকাস্টে যেটা ইকোনমিক রেভিনিউ সেটা আসে, তো আপনাকে কিন্তু এক্সট্রা চাপ দিতে হচ্ছে না নিজের ওপর। তো রেইকি যদি আপনাকে, মানে ধরুন এরকম অনেকেই থাকেন যারা যেমন একটা কাজের মধ্যে আছেন যেটা তার মানে ভালো লাগে না, জোর করে করতে হয়। কর্পোরেট ওয়ার্ল্ডে তো প্রচুর লোক এরকম আছে যেটা করতে চাইনি, করতে হয়। এখন আমাদের চাকরির অবস্থা বেঙ্গলে তো আরো সবাই জানে। তো সেই ক্ষেত্রে আমি যদি রেইকির মধ্যে থাকি না, আমাকে ওই মাইন্ড ফ্রেমটা বানিয়ে দেবে, যেটা আমার করণীয়, এটা থেকে আমার ভরণ পোষণ আসছে। কোনো কারণে আমি মানে আমার কোনো কার্মিক অ্যাকাউন্টে আমি এখানে এসে পড়েছি, যেটা আমার করতেই হচ্ছে, না চাইতেও আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু রেইকি কিন্তু আপনার সাপোর্ট করে না ওই জিনিসটা করা, মেন্টাল পিসটা দেবে, মেন্টাল ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেবে। আমি বলবো না এই রেইকি করছি আর কাল সকালে আমাকে একটা সোনার দিয়ে যাবে, এরমও হয়েছে। যখন রেইকি যেহেতু ডিভাইন ব্যাপারটা, তো ও আপনার লোভ লালসাকে সার্ভ করবে না, যে আমার কালকে যেন লটারিটা পেয়ে যাই, দেখো নেসেসিটিকে সার্ভ করবে। আমার দেখা আছে একজনের ওই মানে মেডিকেল রিজনের জন্য একটা পয়সা দরকার ছিল, আমি যখন করেছি তার জন্য, সে কিন্তু পেয়ে গেছে টাকাটা, অদ্ভুতভাবে পেয়ে গেছে। কিন্তু আমি কোনোদিন সাহস করে আমি করি না, জেনে আমার এটা এর মধ্যে পড়ে না, কেন আমি একটু মিনিমালিস্টিক জিনিসে বিশ্বাস করি, যে গাড়ি মানে ভালো একটা গাড়ি যেখান দিয়ে আমি এখান দিয়ে যেতে পারবো, ব্যাস, যে মার্সিডিজই হতে হবে এরকম কোনো ব্যাপার না, মানে আমার এটা দরকার। এবং আমাদের টিচার বলেন রেইকি কিন্তু যাদের কাছে ওপেন আপ হয়েছে তাদের এই নেচারটা আছে, নলে রেইকি অনেক ডাউন টু আর্থ থাকবে, ডাউন টু আর্থ এবং মিনিমালিস্টিক, যেটা দরকার সেই প্রয়োজনে দরকার। এবার আমি বলছি না যে সবসময় আমি একদম মাটিতে শুচ্ছি করছি, তা না, যেটা একটা মাইন্ড ফ্রেমকে একটা কমফোর্টেবল লাইফ লিড করার জন্য, সেটার অত্যাধিকটা আমি পছন্দ করি না। তো রেইকিও কিন্তু এরকমই, এটা আমি খুব ফিল করেছি। ধরুন আপনার খুব দরকার, রেইকি আনসার করবেই। এরকম অনেকবার হয়েছে যে আমি রেইকি করেছি কোনো একটা বিপদে, একটা আমার ছাত্র ছিল, সে পালিয়ে গেছিল বাড়ি থেকে, তার বাবা মা আর কি প্রচণ্ডভাবে টেনশন ছিল যে সে কিছু একটা করে ফেলবে না, অল দ্যাট। আমি কিন্তু রেইকিকে রিকোয়েস্ট করলাম যে ও ঠিক আছে কিনা, জাস্ট যদি ও কার্মিক্যালি ভোগান্তি থাকে, আমাকে রেইকি কিন্তু ওই জায়গায় যেতে দেবে না।
কিন্তু আমার ঠিক দেখালো একটা ইয়েলো সোফাতে শুয়ে আছে, কিন্তু বাবা মাকে না থ্রেট করে যাচ্ছে যে আমি সুসাইড করবো, এই করবো, বাবা মাকে চাপ দেওয়ার জন্য আর কি, জায়গাটা হয় না এখন এদের। এবং আমি রেকি করলাম যাতে শান্ত হয়ে থাকে এবং ফেরত চলে আসে। পরের দিন ঠিক ফেরত চলে এলো। এবং আমি বলছি, আমি দেখুন এটাও হতে পারে যে কোইন্সিডেন্স। এবার আমি বাবাকে বললাম আপনি জিজ্ঞেস করবেন তো কোনো ইয়েলো সোফাতে কোনো ঘরের মধ্যে শুয়েছিল কিনা। ও বাবাকে বলেছিল আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। ও বাবা একটু ভয় হয় না, যাই হোক বাবা মা ও বলে হ্যাঁ তোমরা কি করে জানলে, ও বাবাকেও বলেছে। ও একটা ক্লাব ঘরে, ওই পুরোনো যেখানে থাকতো সেখানে ক্লাব ঘরে একটা ইয়েলো সোফার উপর রাতে শুয়েছিল। এটা আমি চোখে দেখে আমি কিন্তু ভেরিফাই করেছিলাম। কিন্তু আমি যদি এখন বলি যে কালকে মলাদার কি হবে বলুন, উনি আমার দাস নয়। তুমি তো বললে তুমি নেগেটিভ ইমেজ দেখো, সেখানে ইয়েলো কালার দেখলে কি করে? ওইটাই তো বলছি যে যতটুকু দরকার আমি দেখেছি, এরকম কালার কিন্তু আরো দুটো রেসপেক্ট আমি দেখেছি, কালারও দেখা যায় দেখেছি, কিন্তু যতটুকু দরকার মানে এরকম এক্সেস ইনফরমেশন দেবেন। আমার যেটা এক্সপিরিয়েন্স বলছি, অনেকে হয়তো আরো এক্সপিরিয়েন্স মাস্টার্স আছেন যারা হয়তো আরো কিছু অনুভব করেন, আমি যতটা করেছি আমি সেটাই বলছি। কারণ আমি খুব না এক্সপিরিয়েন্স ড্রিভেন লোক, আমাকে বললেই হবে না। আমি বিশ্বাস করছি আপনার কথাটা, আপনি এতদিন এক্সপিরিয়েন্স করেন, ধরুন আপনি আমার কিছু বলছেন, কিন্তু আমি যতক্ষণ না নিজে ওটাতে ক্রস চেক করাটা, ক্রস চেকের থেকে বড় আমি আই ওয়ান্ট টু গেট দ্যাট ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, মানে আমার যেন মাথার চুল থেকে পায়ের টো অব্দি জিনিসটা বিলিভ করে। কারণ যদি আমি কোনো জিনিসে ওইভাবে বিলিভ করি না, ওই জিনিসটা হবেই। এটা মানুষ সব মানুষেরই দেয়। মানুষ যদি আধা বিলিভ নিয়ে কিছু শুরু করে তার কিন্তু হয় না। আপনি নিশ্চয়ই আমার থেকে অনেক অভিজ্ঞ। আপনি না আমি একদমই অভিজ্ঞ নই। আমি না আপনার ফিল্ডে বলছি, আপনাদের মতন গেস্টরা এলে আমি তাদের সঙ্গে গল্প করে আমি কিছু জানার চেষ্টা করি। এই অভিজ্ঞতা তো একটা মানুষকে একটা জায়গায় নিয়ে যায়, একটা জিনিস মানে কি বলবো, মানে একটা প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিস এবং অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ডিভাইন। অ্যাস্ট্রোলজারদের জিজ্ঞেস করবেন, যারা ভালো অ্যাস্ট্রোলজার আছে না, তারা খুব মানে অভিজ্ঞতা বেস করে কথা বলেন, খালি বইতে যেটা পড়েছে বা বেস করে কথা বলেন। সেজন্য আমি রেকি নিয়ে যতটুকু বলি, যতটা আমি এক্সপিরিয়েন্স করি ততটা বলি। যেমনি আমি লোকে এলে আমি কনফিডেন্টলি বলে দিই, দেখুন আমি কসমিক মেসেজের জন্য আবেদন জানাবো, যদি আপনার মুক্তি পাওয়ার হয় মানে এই সমস্যা থেকে, তাহলে আসবে। এই রেকি অ্যাকচুয়ালি কি কোনো দেবী না দেবতা? এটা যে ইউনিভার্সাল প্রাণ শক্তির কথা, মানে একটা সেন্টার এনার্জি না, পুরো ইউনিভার্সকে পারভেট করে আছে প্রাণ শক্তি। এটা যদি আপনি যোগা পড়েন, আপনাদের অষ্টাঙ্গ যোগ পড়েন, সেখানেও প্রাণ শক্তির কথা বলা আছে। প্রাণ শক্তি কিন্তু সব জায়গায় সিমিলারলি নেই। ধরুন একটা পচা জিনিসে প্রাণ শক্তি কম, একটা ফ্রেশ এই গাছে প্রাণ শক্তি অনেক বেশি, ঠিক আছে? এবার প্রাণ শক্তি কিন্তু নিজেকে শরীরের চ্যানেল, ওই যে মেডিটেশন প্রাণায়াম কথাটা তোমাদেরই আছে। প্রাণায়াম মানে কি, প্রাণ শক্তিকে আমি নিজের শরীরে এক্সপ্যান্ড করে কন্ট্রোল করছি থ্রু ব্রেথ টেকিং প্রসেস। সেরকম যোগাসন দিয়ে করা যায়, রেকি একটা মাধ্যম। যত ডিভাইন সায়েন্স আপনি দেখবেন সবকটাতেই প্রাণ শক্তিকে একটা বড় করা যায়। প্রাণ শক্তি হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স, যেটা সবকিছুকে চালাচ্ছে, তাই জন্য আমি দেবী বলছি। ওকে। এবং আমি এটা অদ্ভুতভাবে একজন স্প্যানিশ মাস্টারের বইতে পড়েছিলাম, ইন্ডিয়ানস রেকি সামথিং which Indians relate to as goddess। আচ্ছা, তখনই বুঝলাম যে আমাদের যে দেবী পরম্পরা আছে, যে দেবী জগৎ সংসার চালিত করছেন, মানে ভগবতী, যেটা আমাদের আপনার দেবী পুরাণে যদি আপনি পড়েন, দশমহাবিদ্যা যদি ধরা হয়, দশমহাবিদ্যা বা দেবী পুরাণে পড়েন যে ভগবান শুয়েছিলেন এবং তার কর্ণমল যত মধুকৈটব বেরোলো, তখন উনি দেবীর চিন্তা করলেন, দেবী এসে ওনাকে পথটা বললেন, মানে পুরো যে জিনিসটাকে চালাচ্ছেন, যে কালী সবকে শিব করছে, তেমনি উনি তো শক্তি স্বরূপা, তো ওইটাকেই কিন্তু ওরা ইন্ডিকেট করছে। তো এটার কি কোনো সিম্বল আছে বা কিছু আছে? রেকির অনেক, মানে রেকির এখন অনেক ভেরিয়েশন বেরিয়ে গেছে, কিন্তু সেটা কি করে বেরিয়েছে আমি জানি না, আমি কমেন্ট করতে চাই না। যিনি কিছু মাস্টার্স আছে, বিভিন্ন নাম দিয়ে আছে, কারুনা রেকি। আমি যেটা করেছি ট্র্যাডিশনাল উসুই রেকি, সেখানে 4টে মেন সিম্বল আছে এবং অ্যাটিউনমেন্টের জন্য কিছু আছে। এই সিম্বলগুলো পাবলিকলি করা যায় না। তো ওই 4টে সিম্বল, প্রথম লেভেলে সিম্বল থাকে না, সেকেন্ড লেভেলে 3টে সিম্বল আসে, আর থার্ড লেভেলে মাস্টার সিম্বল আসে। মাস্টার সিম্বলটা হয়ে গেলে মানে ইউ আর মাস্টার হিলার। তখন এই আমার থার্ড লেভেলটা হওয়ার পরে কিন্তু এই কসমিক চ্যানেলিংটা শুরু হয়েছে। কিন্তু ফার্স্ট সেকেন্ড লেভেলে আমার হয়নি। আমি তখন মানে ফার্স্ট লেভেলে তো আমি কিছুদিন বাদে ভাবছি খালি হাত গরম হচ্ছে, কিছুই তো হচ্ছে না, কিন্তু আমি মানে হাত গরম হয়, ভীষণ গরম হয়। এবং যাদের চ্যানেল, আমি এই হাত গরমের ওপর আমি বুঝতে পারি যে এর হবে কি হবে না। আচ্ছা, মানে তার বডি নিচ্ছে কিনা, বা আমি ধরুন ডিস্টেন্সে করা যায়, তো কারোর জন্য এখান থেকে বসে
হিলিং পাঠানো যায়। এখান থেকে বসে বোম্বে থেকে বসে আছে, তাকে হিলিং পাঠানো যায়, যদি তার সাথে কানেক্ট করে দেওয়া যায় এবং তাকে শান্ত হয়ে বসতে হবে, তাকে রিসিভিং মোডে আসতে হবে, বিশ্বাস করতে হবে না। কিন্তু একটা ওপেন মোড হয় না, আমি ধরুন প্রচন্ড বিব্রত টেনশনে রয়েছে, তাহলে হবে না। তাকে যদি ফোকাসড হিলিং করতে হয় কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য, আমার ধারণা, আমি যেটা এক্সপিরিয়েন্সে ফেস করেছি, অনেকে আবার বলেন তো না দরকার নেই আমি করে দেবো, না আমি সেটা বিশ্বাস করি না। কারণ এটা না কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের কোনো এনার্জি না তো যে জোর করে করাবে। এটা মানে আমার টিচার বলতেন রেকি হচ্ছে না ভদ্রলোক এনার্জি। ভদ্রলোকেদের কি, আপনি যদি আপ্যায়ন করে বসেন ও আপনার জন্য যা যা করার করে, যতটা করার করে চলে যাবে। মানে গুন্ডা এনার্জি না যে এরকম গিয়ে প্রেম। টিচার মজা করে বলতেন, উনি খুবই একজন মানে এক্সপিরিয়েন্সড অনেক দিনের মানে টিচার। আমি ওরকম একজন খুঁজছিলাম প্রথম দুটো লেভেল ওনার থেকে নিই। আমার গ্র্যান্ড মাস্টারশিপটা হয়েছিল একটা কেস সলভ করে, জানেন তো, এনার থেকে না অন্য একজন। শুনি কেসটা। উনি একজন হিলার আছেন, উনি গুজরাটে থাকেন। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি যদি একটা কেস সলভ করে দিতে পারো, তুমি যা চাইবে আমি করে দেবো। সেটা ওনার অসুবিধা হচ্ছিল বিকজ উনি ইমোশনালি রিলেটেড ছিলেন। এবার কি তার ব্যাপার আছে, আপনি যদি ইমোশনালি কারোর সাথে রিলেট হন না, যেমন ডাক্তাররা দেখবেন নিজেদের লোকেদের অপারেশন করতে চান না, এটা কিন্তু হয়, কারণ আপনার বায়াস চলে আসে। আফটার অল তো হিউম্যান শরীর, বায়াস থাকবে, ইমোশনাল কানেক্ট হচ্ছে তো এরকম একটা ব্যাপার এসে যায়। তাই আমরা অ্যাভয়েড করি। যদি আমি আমার কোনো লোকের জন্য করি না, আমি দূর থেকে করি। আচ্ছা, কারণ সে যদি কষ্ট পায় দেখছি বা কষ্ট এরকম করছে, আমার তখন না হাতটা মানে ফোকাস করতে পারি না। তো আমি এরকম তো উনি বললেন যে এরকম একটা ছেলে আছে, যে ছেলেটার একটা সমস্যা হচ্ছে যে ও পড়তে চাইছে, পড়তে পারছে না। ওর মানে ওনার ধারণা যে একটা ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করা হয়েছে এবং ছেলেটার এরকম হওয়ার কথা না। তো সেটা উনি পরে নিজেই বার করেছিলেন, কিন্তু আমাকে বললেন তুমি ওর পরীক্ষার আগে ওকে একটা রিলিফ দিয়ে দাও, যেটা আমি করতে পারছি না। মানে আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনোভাবে হচ্ছে না। 3 দিনে ছেলেটার রিলিফ হয়ে গেছিল, ছেলেটা পরীক্ষাটা দিয়ে ফেলতে পেরেছে। তাই জন্য উনি খুশি হয়ে তখন বলেছিলেন যে আমি তুমি কি চাও। তখন আমি বললাম যে আমার গ্র্যান্ড মাস্টারশিপ বাকি আছে, আপনি করিয়ে দিন। বলে ঠিক আছে, আমি কোনো ফিজ নেবো না, আমাকে 1 টাকা সিম্বলিক্যালি দেবে। উনি গ্র্যান্ড মাস্টার আমার করে দিয়েছিলেন। গ্র্যান্ড মাস্টারশিপে কিন্তু সব জায়গায় একটু মানে হেফটি অ্যামাউন্টে ফিজ হয়, কারণ ওটা একটা বড় জিনিস। আমি সেটা জাজ করছি না, যদি মানে তো উনি কিন্তু কোনো পয়সা নেননি। উনি পয়সা না নিয়ে উনি খুব খুশি হয়ে যে এরকম একটা হয়েছে রেসপন্স, মানে তোমার হয় ভালো। বাহ, উনি সেটাতে আমাকে এটা করে দিয়েছে। আচ্ছা, এবারে বলো একটা জিনিস দাদা, সেটা হচ্ছে রেইকি দিয়ে কোনো প্যারানর্মাল জাতীয় ব্যাপারকে ম্যানেজ করা যায়। কারণ আমি বলছি মানে একটা এরকম হয়েছিল, একজন আমি মানে আমার দাদা স্থানীয় আছেন, মানে ওর কেসটা কি হয়েছিল, ওর ওপর ওর রাইভালসরা ব্ল্যাক ম্যাজিক করতো। সেটা দেখুন, আমি আমার ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করতাম না, সায়েন্সের স্টুডেন্ট যা হয়, এই ফিল্ডে আস্তে আস্তে আমি সত্যি দেখলাম এগুলো হয়। কারণ ওর অদ্ভুতভাবে না ডাউনফল হচ্ছিল কোনো কারণ ছাড়া। কারণ ওর রেপুটেশন হাই, ও প্রচুর কাজ করেছে, ও প্রচুর ফেমাস, আমি নাম নেব না তার। তো আমি না ওর রেকি করতে করতে বুঝতে পেরেছি এবার ও না হি ওয়াজ ইন আ ভেরি অ্যাংশিয়াস অ্যান্ড স্কেয়ার্ড স্টেট। আমি রেকি করতে করতে বুঝতে পেরেছি যে ওর একটা এরকম ঘটনা ঘটেছে। কে করেছে, কেন করেছে সেটা আমি দেখতে চাইনি বা দেখায় না রেকি। আমি রেকিকে বললাম প্রোটেকশন যাতে দেয়, আমি ওকে বলিনি। আমি না সব ঠিক আছে, যাতে ওর সাইকোসোম্যাটিক্যালি ডাউন না হয়ে যায়। কারণ এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা যে ধরনের নেগেটিভ কিছু কাজ হলে না, যদি আপনি সাইকোসোম্যাটিক্যালি ডাউন হন, আরো চেপে ধরবে ওই উইল পাওয়ারটা। আমি না তোমার উপর মায়ের আশীর্বাদ, ওর মায়ের আশীর্বাদ আছে আমি জানি, কেন ওর বাড়িতে বড় করে কালী পুজো হয়। তো তোমার মায়ের আশীর্বাদে কোনো চিন্তা নেই, তুমি কিছু মানে কোনো বিব্রত হবে না, কিচ্ছু হবে না। আর আমি না পেছন থেকে ওকে মানে ডিস্টেন্সে করতে দেখেছি। মানে ও তো দাদার সম্পর্কে, আমি অত আসবে সেশন করবে ওরকম ভাবিনি। আমি করতে দেখেছি, বিভিন্নভাবে সিম্বল পাঠানো করতে দেখেছি। তারপর যখন জিনিসটা সলভ হয়ে গেছে, যারা ওর উপর করেছিল তারা একটা বিশাল ফ্যাসাদে পড়লো। আচ্ছা, মানে খুবই, সেটা আমি আমার জন্য করেছে বলবো না, আমি রেকির ওপর ছেড়ে দিয়েছি, মায়ের কৃপায় হয়েছে বলছি। সেই ফ্যাসাদে যখন পড়েও লাইফ থেকে সরে গেল, তখন আমি বললাম যে জানো তো তোমার উপর এরকম হয়েছিল। আমি তো বলেছিলাম যে এটা ক্ষতি করার চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল আমি বলিনি, এবং এরা করেছিল। কিন্তু তোমার মানে রেকিতে না এরকম আছে, আপনি যখন রেকি করতে যাবেন না, মানে এনার্জিটা যদি হেভি হয়, পারভেট করতে অসুবিধা হয়, মানে বুঝতে পারবেন যে কিছু একটা রিপেল করছে। আচ্ছা, তখন আস্তে 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 এক তো কার্মিক কারণ হতে পারে। এবার
অনেক মাস্টার্সদের আমি দেখেছি খুব কনফিডেন্টলি অনেক কথা বলে, সেটা কী বেসিসে বলে আমি জানি না, কারণ আমাদের পদ্ধতিতে সেটা নেই। আমাদের পদ্ধতিটা হচ্ছে সাবমিশনের পদ্ধতি। আপনি রেকিতে সাবমিট করবেন, আপনি রেকিকে বলবেন যে চ্যানেল আমি আর কিছু করছি না, আপনি করুন, তবেই হবে। অনেকেরা খুব এটা দিয়ে রেকি দিয়ে করেছি, এটা কেটে দিয়েছি, ওটা, এই ল্যাঙ্গুয়েজটাই ইউজ করা উচিত না, কারণ এনিথিং তুমি কেটে দেওয়ার কেউ নয়। হ্যাঁ, এনিথিং উইচ ইজ হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড সেটা তো তার ইচ্ছাতে হচ্ছে। একদম। তাকে তুমি ভগবান বলো, আল্লাহ বলো, গড বলো, ভগবতী আমি দিদি দেবী বলি, তো সে যখন করাচ্ছে সে তো তোমার চুজ করেছে, সেটাই তোমার ভাগ্য। আমার মনে হয় যে তুমি একটা মিডিয়াম হতে পেরেছো, যা তোমার থ্রু দিয়ে উনি একজনের কষ্ট নিবারণ করছেন। এটা আমাদের শাস্ত্রের মানে মেন কথাই তাই। আমি যদি ভেবে নিই যে আমি কর্তা, তাহলেই কিন্তু মানে সমস্যা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা আমি যেহেতু রেকি সেশন কিছু দেখিনি, আমি তোমার কাছে জানতে চাইছি, মানে রেকিটা কি তোমাদের টাচ করে এনার্জি ফ্লো করতে হয়? তার মানে নেই, হ্যাঁ, সেটা বলে একটা ডিসটেন্সের মাধ্যমে হয়। যখন আমি দেখি সাইকোসোম্যাটিক্যালি কেউ ডাউন আছে, সেই সময় আমি কিন্তু বসিয়ে মাথায় হাত বুলিয়ে ওই জেস্টারটারও না একটা মানে দেখবেন আমাদের মারা এটা বলে, আমার টিচাররা বলে এটা স্নেহের হাত। মায়ের কাছে গিয়ে মাথায় হাত বললে মনটা ঘুরে যেত। আমরা যেতাম, কোনো কষ্ট হলেই মায়ের কাছে গিয়ে, মায়ের সাথে নারীর টান আছে, মায়ের হাতে স্পর্শের একটা ব্যাপার আছে। বন্ধু খুব ভালো, সে হাক করলে অনেক কষ্ট কমে যায়। তারপরে রেকি কিন্তু সবার মধ্যেই বাস করেন বা সবার থ্রু দিয়ে হওয়া পসিবল। খালি অ্যাটিউনড হলে যে প্রসেসটা জানবে কিভাবে করতে হয়, তাদের জিনিসটা তাড়াতাড়ি হয়। তো মারা হচ্ছে সবচেয়ে মানে ইনেট মানে ইনবন্ড রেকি মাস্টার, এটা আমার মনে হয়। মায়ের হাতে খাবার খেলে মন ভালো হয়ে যায়। সেরকম যদি স্নেহশীল স্ত্রী হয়, সেখানেও কিন্তু মেয়েদের মধ্যে কিন্তু রেকির একটা পাওয়ার আছে, এবং মানে যদি মহিলা রেকি শেখেন, তাদের কিন্তু পাওয়ারটা অনেক বেশি ম্যাগনিফাইড হয়। এটা আমি দেখেছি, মানে পুরুষদের হয় না বলবো না, নিশ্চয়ই হয়, মহিলাদের আমার একটা ন্যাচারালি মনে হয় জিনিসটা আছে। তো সেইখানে সাইকোসোম্যাটিক্যালি যদি হয়, সেখানে কিন্তু মাথায় হাত বুলিয়ে মাথায় হাত রেখে করি, কারণ তাতে তার একটা অদ্ভুত রিলিফ হয়। কিন্তু যদি দেখি কোনো একটা কমপ্লিকেটেড ইস্যু, লাইফের ইভেন্ট, এটা সত্যি ওর হেল্প দরকার, তখন আমি ডিস্টেন্সে করি। ডিস্টেন্সের প্রসেস আমরা শিখেছিল, নাম লিখে এরকম সিম্বল দিয়ে না বসে তার কথা চিন্তা করে, এবং সেটা হচ্ছে চিন্তা করে এই ফ্লো করাতে। হ্যাঁ, একটা প্রসেস আছে, ওটা ভিজুয়ালাইজ করতে, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন বলে। সেইখানে কিন্তু ওখানে ওইভাবে করি, এবং প্রত্যেকটা মাস্টারের বিভিন্ন নিজস্ব আছে। আবার বসিয়ে যে 7টা চক্র আছে, সেটাকে দূর থেকে এরকম হাত গায়ে না দিয়ে, কোনো মহিলা হলে তো গায়ে হাত দিই না, কোনোদিনই দিই না। মানে দূর থেকে তার 7টা চক্রকে তুমি পাওয়ার পিঠে তাকে বসিয়ে শুয়ে পড়ার পর মাথায় হাত দিয়ে করলাম, সেটা ইটস ফাইন, তার কনসেন্ট নিয়ে। তো সেই হিসেবে আমি মানে দেখেছি যে ওই মানে এক একটা, এবার এটাও একটা ব্যাপার আছে, অনেক মেথড হয়, যে মেথডটা আপনি মানে আপনার জেল করবেন না, যেমনি কথা বলারও দেখবেন অনেক মেথড হয়। আপনি সাবলীলভাবে কিছু একটা মানে কোনো একটা মেথড এমন হবে যেটাতে আপনি ভালো লাগবে, সেটাই আপনি করতে থাকবেন। সেটা আমারও ওরকম কিছু মেথড সিলেক্ট করা হয়ে গেছে যে এই জন্য আমি ডিস্টেন্সেই করব, এই সাইকোসোম্যাটিক কিছু কারণ হলে আমি বসিয়ে একটা সুন্দর ওমকার বা কোনো মন্ত্র চালিয়ে মানে আমার কনসেন্ট্রেট করতে সুবিধা হয়, আমি করব। আর যদি দেখি আমি কোনো মেডিকেল ইস্যু আছে, তখন আমাদের চক্র বিশেষে মানে আমাদের যে 7টা চক্র বলার আছে, সেই কনসেপ্টটা রেকি তাকে ছিল না। ইন্ডিয়া ঢোকার পর ওই কনসেপ্টটা ইনক্লুড হয়েছে, যেটা আমার মনে হয়। কারণ মাস্টার উসুই মানে যখন ওনার একটা হ্যান্ডবুক আছে, ওখানে কিন্তু ওই চক্রের কথা বলা নেই। আচ্ছা, কারণ ওই চায়না জাপান ওই সাইডগুলো না, ওরা 3টে সেন্টারের কথা বলে, একটা লোয়ার, একটা মিডল, একটা আমাদের 7 চক্রটা ওরা মেইনটেইন করে না। কিন্তু ওই লোয়ারের মধ্যে 3টে চক্রকে ওরা যেভাবে ডিসক্রাইব করে জায়গাটা, ওটা 3টে চক্র, মানে আমাদের মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর চলে আসে, আর মিডলটা হচ্ছে আপনার হার্ট চক্র, তারপরে এইখানে বিশুদ্ধি, অনাহত, এই আজ্ঞা, আর এই আমরা সহস্রা, এই যে এটা আপার সেন্টারে চলে যায়। ওরা দান্তিয়ান কথাটা ইউজ করে, লোয়ার দান্তিয়ান, মিডল দান্তিয়ান। কিন্তু যেহেতু আমাদের ভারতবর্ষে এই ব্যাপারটা আরো এনরিচ, চক্রের লোকেশনগুলো মোটামুটি জানা আছে, তো মাস্টাররা ওগুলো ইনক্লুড করেছেন, এবং আমি ওটা ফলো করি। যে চক্র রিলেটেড প্রবলেমটা, আগে প্রত্যেকটা চক্রকে রেকি দিয়ে রিকোয়েস্ট করি যে ব্যালেন্স করে যতটা সম্ভব ক্লিন করে। এবার অনেকে বলে না এটা ক্লিন করে দিলাম, অ্যাক্টিভেট করে দিলাম, এই ভাষাগুলো ইউজ করি না, কারণ আমি কেউ না, আবার বলছি, কারণ অ্যাক্টিভেশন অফ চাক্রাসও ডিপেন্ড করে সেই লোকটা কেমন। সে যদি দিন রাত সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, হবে না। রেকি সেশন নেবে, 2 দিন বাদে আবার যে কিছু হয়ে যায়। সে তো পিওরিটি মেনটেন করছে না, কারণ সে অবস্ট্রাকশন ক্রিয়েট করছে। কারণ এনার্জি পাথওয়ের অবস্ট্রাকশন হচ্ছে লাইফস্টাইল
হ্যাবিটস এবং আপনার কোন সঙ্গে আপনি মেলামেশা করছেন, কিরকম ধরনের খাবার খাচ্ছেন। রাত 4টের সময় যদি বিরিয়ানি খায় হবে না। 1-2 দিন ঠিক আছে, মানে সেটা আমরা সবাই পুজোর সময় ধরুন পার্টি টাটি হলো ধরুন, কিন্তু একটা ওয়ে অফ লাইফ থাকবে তো, একটা ডিভোশন থাকবে, ডিসিপ্লিন থাকবে, ঠিক টাইমে ওঠা, ঠিক টাইমে শোয়া, এগুলো কিন্তু ম্যাটার করে। দেখবেন যে লোক লাইফস্টাইল মেনটেন করে না, তার দেখবি এনার্জি লেভেল এমনি হাই হয়। আর যেমন রাত জাগে, সিগারেট খাচ্ছে, তাদের দেখবি এনার্জি লেভেল একটা গ্রগি হয়, ক্র্যাঙ্কি হয়, এগুলো এমনিই হয়। প্রাণ শক্তি বলাই আছে, যারা ডিসিপ্লিন যারা তাদের মধ্যে থেকে বেশি করে ফ্লো করে। তাই চক্রটাকে ক্লিন করে যতটা সম্ভব ওইসব ভাষা ইউজ না করে, যে চক্রের উপর প্রবলেম সেখানে রেইকিকে চ্যানেলাইজ করা এবং রিকোয়েস্ট করা যে আপনি গিয়ে যতটা সমস্যাটাকে কার্মিকভাবে করা যায় মানে ওনার উপর ছেড়ে দেওয়া, তাতে রেজাল্ট দেখেছি আমি কিন্তু ভালো। আচ্ছা ফাইন, এবার আমাকে বলো যে মেডিকেল রিলেটেড তো অনেক রকমের ইস্যু আছে, আমি কয়েকটা বলছি, তুমি শুধু বলতে থাকো হ্যাঁ কি না। সেটা হচ্ছে কারোর হয়তো চোখে ছানি পড়েছে বা চোখের পাওয়ার বাড়ছে, এটা পসিবল? স্টেজের উপর ডিপেন্ড করছে। ওটা আমি চোখের সমস্যা একজনের সারিয়েছিলাম, তার কিন্তু স্টেজ কম ছিল। তবে যদি সার্জারির কেস হয়, আমরা সার্জারিটাকে আটকাই না, আমরা কোনোদিন মেডিকেলি বলি না যে আপনি করাবেন না, ঠিক আছে, কারণ করে নেওয়াটা বেটার। কারণ বলছি রেইকিতে এরমও হয়েছে যে ধরুন কোনো সলিউশন পাচ্ছে না, সেশন নিল, সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের খোঁজ পেয়ে গেল যে একদম ওইটাতে পারদর্শী, এবং টাইমলি তার অপারেশন হয়ে গেল, তার দরজাটা খুলে গেল। দরজা খুলে। রেইকি মানে কিন্তু ও মানে সবসময় যে ম্যাজিক্যালি গিয়ে ওই জিনিসটা ঠিক করে দেবে সেটা হয় না। সেটাও হয়েছে আমার হাতেই হয়েছে, কিন্তু আবার এরমও হয়েছে যে তার দরজাটা খুলে গেল। মানে একজন ডাক্তার আছেন যার আছে মানে নার্সিংহোম আছে, উনি হাঁটু ব্যথার জন্য আমার কাছে আমি অ্যাকিউপ্রেশারও করি রেইকির সাথে, অ্যাকিউপ্রেশারও একটা সায়েন্স, মানে প্রেশার দিয়ে। তো উনি কিন্তু ওনার হাঁটু ব্যথা সারিয়ে ছেলের কাছে ইউকেতে গেছেন আমাকে রেইকি নিয়ে। বাবা, এটা কিন্তু হয়েছে আমার হাতেই, মানে উনি ডাক্তার নিজে। কিন্তু আবার এরমও হয়েছে যে ওনার একজন এসে রেইকি সেশন নেওয়ার পর তার কানেকশনস গুলো মেডিকেলি ডেভেলপ খুলে গেছে। কোন রাস্তায় রেইকি আপনাকে সলিউশনটা দেবে সেটা বোঝা যাচ্ছে, সেটা রেইকি ছেড়ে দিতে হবে। মানে ফোন করে বলেছে যে জানেন স্যার আমি একজন ডাক্তারের খোঁজ পেলাম, তাহলে কি আমি যাবো? বললাম হ্যাঁ, আমি এইটা তো ইন্ডিকেশন যে আপনি আজকে সেশনটা নিলেন। আচ্ছা ধরে রাখো আমি আরেকটু বেশি বলছি, সেটা হচ্ছে কেউ হয়তো কনসিভ করতে পারছে না, সেই ক্ষেত্রেও কিন্তু হয়েছে যে মানে এটা আমার টিচারের করা কেস, আমার করা কেস না। সেখানে কনসিভ করতে পারছে না, এসছে, প্রপার নিউট্রিশন লাইফস্টাইল তাকে চেঞ্জ করতে হয়েছে এবং সে রেইকি নিয়েছে, এবং মেডিকেল একটা এরার হচ্ছিল তার সাথে কনসিভ না করার জন্য। আমি এক্স্যাক্ট কেসটা আমার মনে নেই, যে ডাক্তার একটা কোনো ডোজেজে, এবং যখন সে রেইকি নিতে শুরু করলো না তখন ওটা ধরা পড়লো। তার আগে অবধি ওই জটই ছিল, মানে তার আগে 3-4 বছর এরকম মানে চেষ্টা করে ফেল করে যাবে। কিন্তু আইভিএফ ইজি হলো তো কস্টলি তো বটেই, তো সেটা তো একটা ব্যাপার, সেটা কিন্তু হয়েছে। আমি না এটা বিশ্বাস করি যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, যেমন কার্মিক্যালি আমার সলভ হওয়ার সময় সে ভগবান রাস্তা খুলে দেন, উনি সাফারিংটা কমিয়ে দেন আমাদের ইষ্ট যিনি বা আমাদের রেইকিও কিন্তু তাই করে। সবসময় যে এরকম অন টেবিল সেরে বেরোবে তা না, সেটাও হয়, আবার রাস্তাও খোলে, এবং ঠিক কানেকশন, ওটাও কিন্তু আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। ঠিক টাইমে ঠিক কানেকশন, একদম, ওটাও আমি দেখেছি হতে। মানে একজন এসেছিলেন, উনি অ্যাক্টার, ঠিক আছে, ওনার নামও নিচ্ছে না, মানে উনি মার্শাল আর্টের সাথে রিলেটেড একটা ভাবে আমাদের সাথে। তো উনি এসে বললেন জানো তো আমার এরকম অ্যাক্টারদের লাইফটা না খুব চ্যালেঞ্জিং হয়, সবাই জানে, কাজ একদম এরকম, তারপর আবার এরকম। তো আমি বললাম যে ঠিক আছে, আমি খুব ডিপ্রেশনে, এবং অ্যাঙ্কিলোসিস স্পন্ডাইলাইটিস বলে একটা জিনিস হয় যেখানে মানে বডিটা না বেঁকে যায় আর খুব ব্যথা হয় জয়েন্টে সোজা করতে গেলে, তো ওটা অটোইমিউন ডিসঅর্ডার, তো ওটা বেড়েছে, আমি একটু রেইকি নেব। একদিন রেইকি করলো এবং আমি তার সাথে অ্যাকিউপ্রেশার করলাম ব্যথাটা কমিয়ে দেওয়ার জন্য। পেইন ম্যানেজমেন্ট রেইকি দিয়ে ইনস্ট্যান্টলি হয়। আচ্ছা, যে কোনো পেইন রিলেটেড যদি কেস হয় পুরো 100% কিওর হয়? 100% কি হয়, ওই স্টেজের উপর ডিপেন্ড করছে কোন কারণ হয়ে হচ্ছে। যদি কোনো হার্নিয়েটেড জিনিস হয়, যে বেরিয়ে গেছে একদম, মানে হার্নিয়েশন মানে হচ্ছে যেমন লোয়ার ব্যাকে দুটো জিনিসের মধ্যে কুশনটা বেরিয়ে গেছে, তাহলে তো সার্জারি করতেই হবে, রেইকি দিয়ে হবে না, কারণ ওর তো পুরো ফর্ম করবে না, কিন্তু বেরোচ্ছে বরং অবস্থা হয়, তখন কিন্তু রেইকি দিয়ে সলভ হয়ে যায়। তবে রেইকি নিলে ব্যথাটা, সাফারিংটা কমে যায়। আবার রেইকিকে রিকোয়েস্ট করতে ঠিক ডাক্তারের কাছে যাতে সার্জারি ঠিক সময় হয়ে যায়, তাহলে সেই জিনিসটাও কিন্তু ফর্মুলেট করে। তো এই ভদ্রলোকের কথা বলছি, উনি করলেন তো ব্যথাটা কমে গেল,
এবং আমি ওই কসমিক মেসেজে পেলাম যে একজন মহিলা আছে যে ফিল্ম লাইন থেকে না, সে কিছু একটা ভাবে তার মানে পুরো লাইফটাকে কন্ট্রোল করছে। তো সে ভাবছে যে সে কিছুতেই আমার সাথে সেশনে মনে করতে পারলো না। সে একটু ভেবেছে বোধহয় এমনি বলেছে, একটা কিছু দেখেছে এরকম বলেছে, সেরকম বলেনি আমাকে, কিন্তু আমার মনে হলো। কয়েকদিন বাদে না ফোন করে বললো, জানো আমি খুঁজে পেয়েছি, তুমি এরকম, আমি ডেসক্রিপশন দিয়েছিলাম যে এরম গোল মানে আমার ছিল একদম দেখতে, ফিল্ম লাইন থেকে না তোমার ভালো করে চেনে, তোমার ফ্যামিলির ক্লোজ, কিছুতেই ট্র্যাক করতে পারছে না। বলে জানো আমি না একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, এরকম আমাকে অনেকগুলো স্টোন ফোন দিয়েছিল, আর তোমার ডেসক্রিপশনের সাথে মেলে আমার হট করে মাথায় এলো, আমি সব ওই যা যা জিনিস বাড়িতে রাখতে দিয়ে সব সরিয়ে দিলাম, তারপরেই ওর মানে মানে কাজগুলো ম্যাচের করতে শুরু করে দিল। এখন আমি খুব ভালো আছি, আমার ব্যথাটাও নেই। এবং সেই মহিলা কিন্তু এখনো তাকে ফোন করে করে না ডাকে, বাবা যে কি অবস্থা দেখা যায়। সেই বলেছে এগুলো, আমি মানে আমি করে না ছেড়ে দিই, আমি না ওরাও কি হলো পেলে, আমি আগে যেটা করতাম একটু ইন্টারেস্ট হতো যে কি হচ্ছে দেখি, সত্যি জানতে হবে একটু, হ্যাঁ জানতে হবে নিজের এর জন্য, নিজের লজিকের স্যাটিসফ্যাকশনের জন্য। কিন্তু এখন লোক না ফোন করে বলে, এটা আরো অদ্ভুত এই এক্সপিরিয়েন্স অদ্ভুত। আমি কিন্তু এখনো মানে আমার যদি কেউ দেখে মানে নেটে খোঁজে, আমার সব মার্শাল আর্টেই পাবে, কেউ কিন্তু আমাকে এখনো রেখি বা ওরকম কমার্শিয়ালি জায়গায় পাবে না। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করছি, এখনো তো আমি ওই পিএইচডি হিলিং প্রচুর করছি, লোকের ওই ওয়ার্ড অফ মাউথে আসে, তো আসছে করছে রেজাল্ট পাতে চলে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি রেখে, যে আমার কোথায় নিয়ে যায়। কারণ আমার একটা কোয়েশ্চেন ছিল, লোকে ফার্স্ট যেটা সন্দেহ করে যে রেকিতে দেখুন একটা সেশনে তো একটা ফিজ আছে, 21টা সেশনের কথা কিন্তু ট্র্যাডিশনালি বলা আছে যে 21টা সেশন নিলে সাইকেলটা কমপ্লিট হয়, তখন রেজাল্টটা অনেক লং স্ট্যান্ডিং হয়। কিন্তু এখন দেখুন এখনকার জীবনে ধরুন আমি আপনার মতো লোক পারবো, সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে পারবে না। তাই আমি কিন্তু রিকিকে অনেক দিন ধরেই রিকোয়েস্ট করেছিলাম যে যদি কিছু মেসেজ, ওইটাই কিন্তু আমার সাথে হলো, মানে উনি কিন্তু এই রাস্তাটা খুলে দিলেন এবং আমি কিন্তু দেখতে পাওয়া শুরু করলাম। বললো এইটা থেকে না, এটাতে না 2-3টে সেশনে সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা বাহ। কারণ যে যেমন ফিজিক্যালি করছে জিনিসটা, কারণ তাকেও রেমেডি আসা মানে তাকে করতে হবে, মানে আমি তার জন্য রেমেডি চাই, তাকে সেটা করতে হবে, এবং সে কিন্তু রেজাল্ট পাচ্ছে। অদ্ভুত ভাই, আমি আমার বাড়ির কেসটা তো জলজান্ত এক্সাম্পল, বাবাকে দিয়ে একটা রেমেডি এসেছিল, মানে আমাদের অ্যানসিস্টার্স রিলেটেড, সেটা বাবা জানতো না, সেটা পরে মিলল। এবং অদ্ভুতভাবে মানে আমি সমস্যাটা বলছি, আমি যখন মানে অন ক্যামেরাই বলছি, আমার বাবার কাকার যে প্রবলেমটা শুরু হলো, আমি যে রেমেডিটা দেখলাম সেটা হচ্ছে, আমি দেখছি একটা সূর্যদেব, এবং তার যে মুখটা ভীষণ বৃদ্ধ এবং খুব রেগে আছে। আমি ভাবলাম সিম্বলিক্যালি এসছে, এবার আমি ভাবলাম, আমার ইনটিউশন বললো এটা হচ্ছে নিশ্চয়ই সূর্য গ্রহের প্রবলেম, আর এই বৃদ্ধ মুখ এটা মানে অ্যানসিস্টার্সদের প্রবলেম। এবার আমি আমাদের অ্যাস্ট্রোলজারকে ফোন করলাম, দিয়ে আমি জিজ্ঞেস করলাম, কিছু বলিনি, আমি ডেকেছি বললাম যে বাবার কাকার যে প্রবলেমটা হচ্ছে সেটা কোন গ্রহের জন্য হচ্ছে, আমি কোনো লিডও দিই, বলে একমাত্র সূর্যের প্লেসমেন্টের জন্য হচ্ছে। সে কনফার্ম করলো ছক দেখে, সে কিন্তু জানে না আমি রেকি করি বা আমি কিছু করি, আমি কোনো ক্লু দিই না, আমি জাস্ট নিজেকে টেস্ট করছি, আমি সবসময় নিজেকে টেস্ট করি, ফেল করলেও আমি সেটাকে অ্যাকসেপ্ট করি যে না হবে না এটা। কিন্তু এবার আমি বললাম যে সূর্যের সাথে তো অ্যানসিস্টারটা রিলেটেড, তাহলে কি আমি অ্যানসিস্টার, বলে হ্যাঁ এই জেনারেলি সূর্যের যে প্রবলেমটা দেখা যাচ্ছে দুই ভাইয়ের মধ্যে, যদি প্রবলেম ক্রিয়েট হয় সেটা সূর্যের প্লেসমেন্টের জন্য হয়, তাহলে এটা অ্যানসিস্ট্রাল ব্যাগেজ, মানে যেটা এখন ইংলিশেতেই রয়েছে, মানে আমাদের পিতৃপুরুষের বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি কোনোদিন কোনো কাজ বাকি ছিল? কারণ বাবা আমার দেখা ঠাকুরদা ঠাকুমার সময় খুব ভালো করে করেছে। দোষ বলে আর কি, মানে দোষ হতে পারে, কোনো মানে তর্পণ বাকি আছে হতে পারে, কারণ আমরা তো অনেক, এখন দেখুন এই কলিযুগে আসার পর সব সিস্টেমগুলো নষ্ট হয়ে গেছে, মানে আমাদের ইনভেশন হয়েছে, সব রকম সিস্টেম ছিল নষ্ট হয়ে গেছে, সেই যে সিস্টেমটা কি কোথায় কি করে রেখেছে কেউ জানে। তা একটা বলা আছে আমাদের শাস্ত্রে যে যখনই কোনো এরকম কিছু ব্যাপার হবে, গয়াতে গিয়ে যদি বিষ্ণুপদে কেউ পিণ্ড দান করে তাহলে সব ক্লিয়ার হয়ে যায়। বাবাকে পাঠালাম, বাবা ওইটাই করে এলো, এবং ওইটার পরেই না অদ্ভুতভাবে বাড়ির মধ্যে চেঞ্জেসগুলো আসতে শুরু করলো, কথাবার্তা ফ্লো চেঞ্জ হলো, কেসটা উঠে গেল। মানে এটা আমি নিজে খুব স্যাটিসফাইড একটা এক্সাম্পল দিচ্ছি যেটা হয়েছে। এরকম অনেকগুলো কেস আছে। একটা ইন্টারেস্টিং কেস বলছি, একটি মেয়ে এসেছিল আমার কাছে, সে বিবাহিত, তার সন্তান আছে, এবং সে বুঝতে পারছে না যে তার সাথে তার বর ভালো, কিন্তু একটুখানি কেমন যেন রিলাক্টেন্ট রিলেশনশিপে। তো আমি বললাম যে
আমি হিস্ট্রি সবসময় না হিস্ট্রিতে লোকে বলতে চায় না, অনেকেরই একটা থাকে কনজারভেশন থাকে। আমি যখন রেকি করছি ওর হার্ট চক্র দেখছি একটা ছেলের ইমেজ, ভাবছি যে এটাই হয়তো মতো দেখতে না, আচ্ছা বড় মতন দেখতে না, বরকে দেখিয়েছে। আমি ভাবছি ঠিক আছে। তারপর আবার রেকি করার সময় দেখছি মেসেজ ড্র করার সময় যে ও খুব কাঁদছে, ওর দিদা মারা গেছে, দিদা মানে মায়ের মা। এবং দিদাকে আমি দেখিনি, সিনটাকে ওরকমভাবে দেখলাম। আমি বললাম যে তোমার দিদা, তখন জানতে পারলাম যে ও যখনই কাউকে ভালোবেসেছে ওর মনে হয় সে তার থেকে দূরে চলে গেছে। ওর মা কোনো একটা কারণে, যেহেতু ইচ্ছা করে করে না, ওকে ওর দিদার কাছে রেখে এসেছিল। ছোটবেলাও দিদার কাছে মানুষ হয়েছে, মায়ের থেকে আলাদা, তাই মায়ের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। এবং দিদা যখন চলে যায় না, খুব ডিপ্রেশনে চলে গেছিল, এবং সেই ডিপ্রেশনের প্রিন্টটা কিন্তু এখনো ওই রিলেশনশিপে কাজ করছে। ও ভাবছে যে বেশি যদি ক্লোজনেস হয় তাহলে বোধহয় আবার যদি এরকম হয় আবার ফেস করতে হয়। এবং ওই যে ছেলেটাকে দেখেছিলাম, বললাম তোমার কি কোনো এমন রিলেশন ছিল যে তোমার বিট্রে করেছে? কারণ ছেলেটা না একটা সিম্বলিক্যালি দেখা গেলো ব্ল্যাক জামা পরে ওর থেকে মুখ ঘুরিয়ে চলে গেল, এরকম আমি দেখলাম। তখন বলে হ্যাঁ, আমার একদম বিয়ের ব্রিঙ্ক অবধি পৌঁছে গেছিল, এবং সেইখানে যেই আমার ছেড়ে গেল তখন বাবা মার কথা শুনে আমাকে জোর করে বিয়ে করে নিতে। যেই ওই জিনিসটা দেখলো তারপর থেকে না বরের প্রতি জিনিসটা কমে গেল, মানে ওই যে রিপালশনটা ছিল, এবং চলে গেল ফেরত। এখন ওরা একসাথে আছে আপ ডাউন তো হবেই, সবসময় একটা ব্যাপার হয় কার্মিক্যাল, কিন্তু এই মেসেজগুলো আসে। এবং ওর রেমেডিটা এখানে বলতে পারবো না, রেমেডিটা আমি বলেছিলাম ওকে, সেটা করার পরও কিন্তু এখন ঠিক আছে, বাহ, শি ইজ ফাইন, মানে ওর ওই ডিপ্রেশনের সাইকেলটা হয় না। ফাইন, অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে। ভবিষ্যতেও আমরা এইরকম সেশনে আবার বসবো। খুব ভালো লাগলো, আমার বলেও ভালো লাগলো, রেকি এত আমায় হেল্প করেছে, আমি চাই লোকে জানুক, রেকি সংস্পর্শে আসুক। একদম। তো একদম যাওয়ার আগে আমাদের বন্ধুদের জন্য ভালো লাইফস্টাইল কাটানোর জন্য তোমার যদি কিছু টিপস থাকে। ভালো লাইফস্টাইল কাটানোর জন্য 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। একটা হচ্ছে যে ঠিক খাওয়া দাওয়া। ঠিক খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ কিছু ফ্যান্সি ডায়েটের দরকার নেই, যেটা বাড়ির বানানো খাবার, প্যাকেজ ফুড সরিয়ে, আর্টিফিশিয়াল খাবার সরিয়ে ন্যাচারাল বাড়ির বানানো খাবার খাওয়া। একটা লাইফের ডিসিপ্লিন মেনটেন করা, টাইমে ওঠা, টাইমে কাজ করা এবং টাইমে শুতে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। এটা মানে খুব ইজি, পাতি জেনারেশন আমাদের বলে থাকলেও এটাই সত্যি কথা। হিউম্যান বডি তো চেঞ্জ হয়নি, তাই হিউম্যান মাইন্ডও চেঞ্জ হয়নি, তো এইগুলো কিন্তু প্রাণ শক্তিকে শরীরে বাড়ায়। আর দিনে 5টা থেকে 10টা মিনিট আমাদের ব্রেনের বিভিন্ন ওয়েভস বেরোয়। আমরা যখন জেগে থেকে কাজ করি বিটা ওয়েভ অ্যাক্টিভেট হয়, ইইজি মেশিনে এই ওয়েভসগুলো ধরা পড়ে। সেরকম আলফা ওয়েভ বলে একটা ওয়েভ আছে, যেটা আমরা চোখ বন্ধ করে বসলে অ্যাক্টিভেট হয়। সেই আলফা ওয়েভে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি, মেমোরি, এগুলো সব এনহ্যান্সড হয়। তারপরে আছে থিটা, গামা, এরকম বিভিন্ন আছে। থিটা লেভেলে পৌঁছতে গেলে আরও ডিপ মেডিটেশন করতে হয়। 10টা মিনিট সায়েন্স বলছে, নিউরো সায়েন্স বলছে, রেকি বা অন্য কোনো মানে স্পিরিচুয়াল কথা বিশ্বাস করতে হবে না, নিউরো সায়েন্স বলতে বাধ্য হয়েছে এখন যে 10টা থেকে 15টা মিনিট করলে ভালো। এই আলফা স্টেজে অ্যাটলিস্ট নিজের মাইন্ডটাকে নিয়ে যাওয়া উচিত, তাহলেই কিন্তু অর্ধেক সাইকোসোম্যাটিক প্রবলেম ছেড়ে যাবে। এবং এই ধরনের মেডিটেশন প্র্যাকটিস থাকলে পরবর্তীকালে যদি রেকি আপনাদের জীবনে আসে, আপনারা শিখতে পারেন বা আপনারা ওটা ধারণ করেন, আপনারা অনেক বেশি কিন্তু রেজাল্ট পাবেন। তাই আমার রিকোয়েস্ট, যদি সমাজের সবকটা মানুষের 15টা মিনিট নিজের জন্য বার করে এরকম আলফা স্টেজে নিয়ে যায়, সমাজের মানে 80% প্রবলেম থাকবে না। এটাই আমার রিকোয়েস্ট। সবাইকে একটু মেডিটেট করুন, সে আপনার ইষ্টের সামনে হতে পারে, আপনার গুরুর ছবির সামনে হতে পারে, এমনি ঘরে দরজা বন্ধ করে একটা ভালো মিউজিক চালিয়ে হতে পারে, চোখ বন্ধ করে নিজেকে অবজার্ভ করা, নিজের শ্বাস প্রশ্বাসকে অবজার্ভ করা, এবং আস্তে 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 না ওই আলফা স্টেজে আপনি পৌঁছে যাবেন। জাস্ট সিম্পল মেথড, বসবো, একদম কমফর্টেবলি বসবো, যে পশ্চারে আমার কোনো পেন হচ্ছে না সেই পশ্চারে বসবো, একদম ওয়েল হাইড্রেট হয়ে, চোখ বন্ধ করে ফার্স্ট যেটা নিজের শ্বাসকে অবজার্ভ করা। তারপর 100 থেকে 1 আপনি কাউন্ট করুন আস্তে আস্তে মনে মনে, 100, 99, এবং এই নাম্বারটাকে না এখানে দেখার চেষ্টা করুন। আপনি করে দেখুন, এভরিডে একটা অদ্ভুত রিল্যাক্সেশন হবে। এবং তারপর লাস্টে নিজেকে কিছু পজিটিভ জিনিস বলুন, যে আমি ভালো আছি, আমি আনন্দে আছি, ভগবানের অনেক কৃপা আছে। যেটা আপনি চান, যেটা আপনি লাইফে চান, ওটা আপনার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাবে। আলফা স্টেজে যদি আমরা ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করি, এটা কিন্তু মানে সায়েন্সও এখন মানে মানতে বাধ্য হচ্ছে, তাহলে কিন্তু ওটা ম্যানিফেস্ট হয়। তাই আমি বলবো এই প্র্যাকটিসটা করুন। এটা এমন কিছু মানে রকেট সায়েন্স আমি বলিনি, এই প্র্যাকটিসটা প্লিজ করুন। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ শুভনদা, এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, এবং ভবিষ্যতেও তোমাকে আবার সময় দিতে হবে আমাদের সঙ্গে। আর আপনাদের বলছি, আপনাদের নিশ্চয়ই প্রোগ্রাম ভালো লাগছে বা খারাপ লাগছে, কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানান। এবং আপনারা ভবিষ্যতেও কী ধরনের প্রোগ্রাম বা কী ধরনের টপিকের ওপর প্রোগ্রাম দেখতে চাইছেন সেটাও লিখে জানান। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ দাদা।